প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2021 সালের মাধ্যমিকে ভূগোলের পরিবর্তিত সিলেবাস অনুসারে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে শোনাবো। আমাদের এবছর মাধ্যমিকে প্রায় বেশিরভাগ সিলেবাসটাই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং ভারতের ভূগোল, এই দুটো অধ্যায় কেবলমাত্র তোমাদের পরীক্ষা হবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে একটা ভিডিওর মাধ্যমে এই প্রতিটা অধ্যায়ের প্রতিটা উপ অধ্যায়ের 3 ধরনের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের আলোচনা করব। আশা করি তোমরা পরীক্ষার জন্য এখান থেকে উপযুক্ত প্রস্তুতি নিতে পারবে। বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের দ্বিতীয় অংশ হিমবাহের কাজ। হিমবাহের কাজ থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন করব, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। দ্বিতীয়, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। এবং 3 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এখন এই 3টে প্রশ্নের মধ্য থেকে আমি তোমাদের ব্যক্তিগত অভিমত হিসাবে বলতে পারি যে দ্বিতীয় যে 5 নম্বরের প্রশ্ন সেটাকে তোমরা পুরো অমিট করে দাও, অর্থাৎ এই প্রশ্নটা কোনো করার প্রয়োজন নেই। তাহলে হিমবাহ থেকে অনলি ফর 2 কোয়েশ্চেন, 5 মার্কস। ফার্স্ট, হিমবাহের ক্ষয়কাজের ফলে 3টে ভূমিরূপ তোমরা উদাহরণ এবং সচিত্র মুখস্থ করে ফেলবে, এবং হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো উদাহরণসহ ছবিসহ মুখস্থ করবে। মানে তোমার বহির্বিধৌত সমভূমি, কেটেল হ্রদ, কেপ মঞ্চ, এস্কার, এই যে প্রশ্নগুলো, এই যে উত্তরগুলো, এইগুলো কিন্তু মুখস্থ করবে। এবার দেখো 3 নম্বরের আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথমেই পার্থক্যধর্মী 3টে প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে বাকসুন্ড ও ক্রেভার্সের পার্থক্য লেখো। হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার পার্থক্য লেখো। এটাই অনেক সময় আসতে পারে ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো, ঘুরিয়েও আসতে পারে। এবং রসে মতানে এবং ড্রামলিনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা অর্থাৎ 3 নম্বরের প্রশ্নটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন অনেক সময় এসে থাকে। এবার কিছু দেখো ভৌগোলিক কারণ বিশ্লেষণধর্মী প্রশ্ন এখানে আছে, 3টে প্রশ্ন। প্রথমটা, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? তোমরা ঝুলন্ত উপত্যকা আলাদাভাবে ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপের সঙ্গে তৈরি করে নিতে পারো। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে বলবো তৈরি করে নিতে, কারণ এটা করলে কিন্তু এই 3 নম্বরের প্রশ্নটা তোমাদের লিখতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 2 নম্বর, পরের ভৌগোলিক কারণ বিশ্লেষণধর্মী প্রশ্ন, হিমবাহ কোন কোন পদ্ধতিতে ক্ষয় করে ও কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমবাহ 2টো পদ্ধতিতে কেবলমাত্র ক্ষয় করে, একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় এবং একটা উৎপাটন পদ্ধতিতে ক্ষয়। তো এই দুটো ক্ষয় লিখে তাদের দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এটাও লিখবে। এবং এ প্রসঙ্গে একটা শর্ট প্রশ্ন তোমাদের বলে রাখি যে হিমবাহ যত ক্ষয় করে তার বেশিরভাগটাই করে কিন্তু উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে। এটা শর্ট প্রশ্ন তোমাদের হয়ে গেল। শেষ যে প্রশ্নটা 3 নম্বরের, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে বাকসুন্ড ও ক্রেভার্স পর্বতারোহীদের কাছে বিপজ্জনক কেন? ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করে নিও। পরের অংশে আমরা আসছি 2 নম্বরের প্রশ্ন। দেখো প্রথমেই আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ছোট প্রশ্ন। আগে আমরা শর্ট প্রশ্নের জন্য পড়তাম, কিন্তু এবছরের জন্য আমরা এগুলো 2 নম্বরের জন্য তৈরি করব। নেভে কাকে বলে? ফার্ন কাকে বলে? 3 নম্বর, রেগুলেশন পদ্ধতি বলতে কি বোঝো?
আমি দেখো রেগুলেশন পদ্ধতিটা অনেকে হয়তো খুঁজে পাবে না, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। তোমরা এটা ফিজিক্যাল সায়েন্সে অলরেডি পড়েছো যে হিমবাহের তলদেশে প্রবল চাপের ফলে বরফ গলে জলে পরিণত হয় এবং চাপ কমে গেলে পুনরায় জল জমে বরফে পরিণত হয়। এই পদ্ধতিকে পুনর্জমাটন বা রেগুলেশন পদ্ধতি বলে। তোমরা কিন্তু এটা 2 নম্বরের জন্য তৈরি করবে। তারপরে 4 নম্বরে হিমরেখা কাকে বলে? হিমরেখা 2 নম্বরের সঙ্গে সঙ্গে হিমরেখা থেকে শর্ট প্রশ্ন কিন্তু এসে থাকে যে ঋতু অনুযায়ী কেন হিমরেখার পরিবর্তন ঘটে, নিরক্ষীয় অঞ্চলে কেন হিমরেখার উচ্চতা বেশি, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কেন কম, মানে এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য হিমরেখা সংশ্লিষ্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে হিমশৈল কাকে বলে? আইসবার্জ। হিমশৈল থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে হিমশৈলের অনুপাত জলে কেমন থাকে। তোমরা এটা জেনে রাখো শর্ট প্রশ্নের জন্য 1:9, অর্থাৎ 1 ভাগ থাকে জলের ওপরে এবং 9 ভাগ থাকে হচ্ছে জলের নিচে। হিমশৈল কাকে বলে 2 নম্বরের, এবং তার সঙ্গে রিলেটেড শর্ট প্রশ্নটা আমি তোমাদের বলে দিলাম। তারপরে দেখো বার্কসুন্ড ও ক্রেভার্স। বার্কসুন্ড এবং ক্রেভার্সটাও কিন্তু ভালো করে পড়বে। অনেক সময় এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসে যে পর্বতের গা এবং হিমবাহের মধ্যে সৃষ্ট উলম্ব ফাটলকে কি বলে? উত্তর হবে বার্কসুন্ড। আর একটা শর্ট প্রশ্ন আসে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে কি বলে? উত্তর হবে ক্রেভার্স। তাহলে বার্কসুন্ড এবং ক্রেভার্স নট অনলি ফর 2 মার্কস বাট অলসো এটা কিন্তু 1 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলা যায় র্যান্ডক্ল্যাফট। এটা কি? এটা অনেকে বইতে নাও পেতে পারো। সার্ক এবং করি, তোমরা যারা সার্ক বা করি তার পিছনের দেওয়াল, অর্থাৎ যেটা যে মানে সলিড যে দেওয়ালটা থাকে তার সঙ্গে হিমবাহের মধ্যে যে ফাটল থাকে তাকে বলছে যে র্যান্ডক্ল্যাফট। খুব ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের প্রশ্ন। তারপরে দেখো এখানে নেক্সট বলা হচ্ছে 3টে হিমবাহের নাম বলেছি। মহাদেশীয় হিমবাহ কাকে বলে, পার্বত্য হিমবাহ কাকে বলে, উপত্যকা হিমবাহ কাকে বলে। তোমরা যখন এই হিমবাহগুলো পড়বে এদের এক্সাম্পলগুলো এক্স্যাক্টলি কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ এই যে 3 প্রকার হিমবাহ রয়েছে এদের যে এক্সাম্পল এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। যেমন তোমার উপত্যকা হিমবাহ আমরা প্রত্যেকেই জানি আলাস্কার হুবার্ট। তোমার হচ্ছে যেটা আমরা বলছি যে পাদদেশীয় হিমবাহ সেটা হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা, এবং তোমার হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট, এটা হচ্ছে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হিমবাহগুলোর নাম, এগুলো তোমরা পড়ে রাখবে। তারপরে দেখো তোমরা যেটা পড়বে হিমদ্রোণী কাকে বলে। করি পড়তে হবে না, করি হ্রদ বা টার্ন কাকে বলে, টার্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, টার্ন কাকে বলে। এরিটি কাকে বলে, পিরামিড চূড়া কাকে বলে। পিরামিড চূড়াটাকে অনেক সময় এইভাবে আসতে পারে হর্ন কাকে বলে, হ মধ্যাহ্ন হর্ন কাকে বলে, পিরামিড চূড়া নাও আসতে পারে। প্যাটার্ন স্টার হ্রদ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য এসে যায় অনেক সময়। প্যাটার্ন স্টার হ্রদটা কি? তোমরা কিন্তু প্যাটার্ন স্টার হ্রদটা এখানে 2 নম্বরের জন্য করবে, যে হিমশিরির মধ্যে যে জল জমে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। ক্র্যাগ ও টেল কাকে বলে। ফিয়র্ড কাকে বলে, ফিয়র্ড থেকে শর্ট প্রশ্ন আসে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড কাকে বলে। কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ড? নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ ফিয়র্ড। গ্রাব রেখা হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট সরাসরি যে ভূমিরূপ তাকে বলা হয় গ্রাব রেখা বা হিমমল, তো সেই গ্রাব রেখা 2 নম্বরের জন্য পড়বে। কেটেল হ্রদ কাকে বলে বলবে। ভ্যালি ট্রেন বহির্বিধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। তো এই বহির্বিধৌত সমভূমিটা কিন্তু আমি দিইনি, তার বদলে দিয়েছি ভ্যালি ট্রেন। কেম কাকে বলে, কেম মঞ্চ পড়ার দরকার নেই, কেম কাকে বলে পড়বে তাহলেই হয়ে যাবে, কারণ কেম মঞ্চ তোমরা কিন্তু অটোমেটিক্যালি হিমবাহ এবং জলধারার সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রে পড়ে নেবে। তাহলে এই হচ্ছে গেল কতকগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন। আশা করব প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। একই কথা আগের ভিডিওর মতনই বলবো যে যদি এর মধ্যে কোনো প্রশ্নের নোটস তোমাদের দরকার লাগে আমাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রয়োজনীয় নোটসের PDF দিয়ে সহায়তা করব। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।